বলেই চলে গেল নিশাত। সেই পানে তাকিয়ে রইল অর্থিনীর নিমেষ। মেয়েটা তার থেকেও ছোট, অথচ কথা বলে কত বুঝদারের মতো। মানুষ ঠিকই বলে ম্যাচিউরড হতে বয়স লাগে না, লাগে শুধু বাস্তবতা আর কঠিন পরিস্থিতি। মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যারের রুমে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নিশাত, আর পাশেই সেই মেয়েটা বসা যে নিশাতের স্বামীর পানে নজর দিয়েছিল। মেয়েটা নাক টানছে বসে বসে, আর সামনে প্রিন্সিপাল স্যার চিন্তিত বদনে বসে কারো অপেক্ষায়। প্রথম ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, অথচ এই দুজন এখানে উপস্থিত। কারণ একটা, নাকটানা মেয়েটা অভিযোগ জানিয়েছে নিশাত নাকি তার বসার বেঞ্চে চুইংগাম লাগিয়ে রেখেছিল, ফলে তার পোশাক নষ্ট হয়ে গেছে। নিশাত আর চোখে একবার তাকালো পাশে বসা মেয়েটার দিকে। মেয়েটার নাম লিনা। লিনার পানে তাকিয়ে নিশাত তার কৃতকর্মের কথা স্মরণ করলো। রায়ানের কাছ থাকায় আজ তারা দ্রুত এসেছে কলেজে। নিশাত, শায়ন্ত আর নিধিকেও ফোন করে আসতে বলায় তারাও দ্রুত চলে এসেছিল। মাঠের মাঝে অনেকেরই দেখা যাচ্ছে, সবাই আসতে শুরু করেছে। নিধি মেয়েটা সর্বদাই চুইংগাম খায়, তাই তার ব্যাগে ওটা সর্বদা সংরক্ষিত থাকে। নিধি বের করে দিতেই তিনজনে তিনটা মুখে পড়ে ক্লাসের দিকে এগিয়ে গেল। ক্লাসে এখনো কেউ উপস্থিত হয়নি। তিনজন ভেতরে প্রবেশ করে বসার জায়গার দিকে এগিয়ে যেতে নিশাত হঠাৎ থেমে দাঁড়ালো। চোখ পড়ল সেই লিনার বসার জায়গাটায়। নিশাত সেদিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। তার কেন যেন আজও রাগ হলো মেয়েটার প্রতি। মেয়েটা তো সামনে বসে নাকি তার স্বামীকে দেখার জন্য। অসভ্য মেয়ে একটা। নিশাতকে থেমে যেতে দেখে নিধি আর সায়ন্ত থেমে গিয়ে নিশাতের দিকে ফিরে তাকালো। নিশাতকে অমন করে তাকিয়ে থাকতে দেখে নিধি কিছু একটা বুঝতে পেরে নিশাতের কাছে এগিয়ে এলো। মুখে শয়তানি হাসি ফুটিয়ে বলল, খুব রাগ হয়েছে তাই না কলিজা? কিছু করতে ইচ্ছে করছে বুঝি? নিশাত নিধির পানে না তাকিয়ে সম্মতিসূচক মাথা নাড়ালো। নিধি হাসি প্রসারিত করে ফিসফিস করে বলে উঠল, কিচ্ছু করার ইচ্ছে থাকলে করে ফেলতে পারিস, ক্লাসে কেউ নেই, সুযোগ আর পাবি না কিন্তু। কথা শেষ করে শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। গানটি গাইতে গাইতে নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। নিধির কথাগুলো হয়তো নিশাতের উপর প্রভাব ফেলল, তাই তো মুস্কি হেসে নিজের কাজ সমাপ্ত করার জন্য হাত চালালো। সায়ন্ত বুঝতে পেরে কপাল কুঁচকে বাধা দিয়ে বলল, এই নিশাদ, তুই ওটার কথা শুনিস না? ধরা পড়লে সম্মান সব শেষ ভাই। করিস না এমন বাচ্চামো। নিশাত সেসব কথা শুনল না। মুখে পড়ে রাখা সুইংগামটা বসার জায়গায় রেখে দিল। এদিকে ধ্যান থাকায় তিনজনের কেউই দেখতে পেল না। দরজার কাছে থেকে অপর একটি মেয়ে নিশাতকে কিছু একটা করতে দেখেছে। তিনজন বসে অপেক্ষা করল। লেনা এসে হাসি মুখেই সে চেয়ারটাতে বসলো। কোনো একটা কাজে সে উঠতে যাবে, তখনই বুঝতে সক্ষম হলো তার জামার পেছে কিছু একটা লেগেছে। উঠে ভালো করে দেখতে সে রেগে গেল। জামা থেকে চুইংগাম ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হলো, ফলে আরও রেগে গেল। চিৎকার চেঁচামেচি শুনে সেই মেয়েটা সে লেনাকে নিশাতকে দেখিয়ে দিয়ে বলল, ওই মেয়েটাকে সে কিছু একটা করতে দেখেছিল, হয়তো এই মেয়েটাই এটা করেছে। লেনা তৎক্ষণাৎ ক্লাস থেকে বেরিয়ে এসে নালিশ জানিয়েছে। তার পরপরই নিশাতের ডাক পড়েছে। নিশাতের সাথে বাকি দুটোও বেরিয়ে এসেছে, যারা এখন বাইরের দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। মে আই কামিং স্যার? কারো কণ্ঠস্বর শুনে নিশাত ভাবনা থেকে বেরিয়ে লেনার থেকেও চোখ সরিয়ে পুনরায় মাথা নিচু করে দাঁড়ালো। প্রিন্সিপাল স্যার অনুমতি দিতে রায়ান ভেতরে প্রবেশ করলো। কেউ ভেতরে প্রবেশ করায় নিশাত আর লেনা দুজনেই মাথা তুলে তাকালো। রায়ানকে দেখে দুজনেই অবাক হলো। দুজনের মনেই একই প্রশ্ন, এই লোক এখানে কি করছে? নিশাত এই পর্যায়ে এসে একটু লজ্জিত হলো। এই খবর যদি তার শ্বশুর মশাইয়ের কানে যায় তখন কি হবে? লজ্জায় পুনরায় চোখ নামিয়ে নিল। রায়ানকে বসতে বললেও রায়ান বসলো না। কি হয়েছে জিজ্ঞেস করতেই অধ্যক্ষ স্যার সব খুলে বলল। রায়ান রেগে আছে কিনা বোঝা গেল না। প্যান্টের পকেট থেকে মানিব্যাগটা বের করে সেখান থেকে কচকচে 1000 টাকার 5টা নোট বের করে লিনার সামনে ধরে বলল, এখানে 5,000 আছে, যদি বেশি লাগে বলে দিয়ে দিচ্ছি, নতুন পোশাক কিনে নিও, আর এসব ভুলে যেও। লিনার অবাকের মাত্রা কমার বদলে বেড়ে গেল। অবাকের স্বরেই জিজ্ঞেস করে উঠল, স্যার, আপনি ওই মেয়েটার জন্য টাকা দিচ্ছেন কেন? সেসব তোমাকে না জানলেও চলবে, আরও লাগলে বলো, নয়তো এটা নিয়ে চলে যাও। রায়ানের গম্ভীর স্বরের জবাবে আর কিছু বলতে সক্ষম হলো না লিনা। রায়ানের হাত থেকে টাকাগুলো নিয়ে ওখান থেকে বেরিয়ে গেল। নিশাত সেদিকে রাগে চোখে তাকালো। একে তো তার স্বামীর পানে নজর দিয়েছিল, আবার প্রিন্সিপাল স্যারের কাছে ইনিয়ে বিনিয়ে কতগুলো নালিশ করেছে তার নামে, এখন আবার টাকাগুলোও নিয়ে যাচ্ছে। ধান্দাবাজ মেয়ে কোথাকার।
প্রিন্সিপাল স্যার উঠে এসে হেসে দিয়ে বলল, আমি কি আরহানকে ফোন করে বলবো তার বৌমা কলেজে এসে বাচ্চামি করছে? স্যারের মুখের হাসি দেখে নিশাত লজ্জা পেল। ভালোই বুঝলো তার স্যার সবই জানে। রায়ানও বোধহয় বউয়ের কর্মকাণ্ড শুনে লজ্জিত হয়েছে, কারণ সামনে দাঁড়ানো অধ্যক্ষ স্যার ডক্টর সাইফুল আহমেদ তার বাবার ভালো বন্ধু। তাছাড়া মেডিকেলে পড়া একটা মেয়ের থেকে নিশ্চয়ই কেউ এমন বাচ্চামো আশা করে না। হতাশ শ্বাস ছেড়ে স্বাভাবিক স্বরে বলে উঠল, তার কোনো প্রয়োজন নেই আঙ্কেল। আমি সরি রিশাতের হয়ে, এমন আর হবে না। ইটস ওকে রায়ান। অধ্যক্ষ স্যারের কথা শেষ হতে রায়ান নিশাতের দিকে একবার তাকিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে উচ্চারণ করল, আমার কেবিনে এসো, দেখা করো এখনই। আদেশটা যে তাকে দিয়েছে নিশাত তা ভালোই বুঝল। গলার ওই ভারী কিশোর শুনে মনে হচ্ছে খুব রেগে আছে। নিশাত একটু ভীত হলো। অধ্যক্ষ স্যারকে বিদায় জানিয়ে সেও পিছে পিছে বেরিয়ে পড়ল। বেরোতেই দেখলো নিধি আর শান্ত একটু দূরে দাঁড়িয়ে আছে। নিশাত তাদের সামনে দাঁড়িয়ে ভোতা মুখে জিজ্ঞেস করলো, তোরা এখানে কেন? নিধি একটু ভীত স্বরে আওড়ালো, তোর বর যে চাউনি দিয়ে গেল তাতে কাছাকাছি দাঁড়িয়ে থাকার সাহস হয়নি। ভিতরে কি হলো রে? প্রিন্সিপাল স্যার তোকে খুব বকেছে বুঝি? নিধি থামতে নিশাত রূপ বদলে ধমকে বলে উঠল, তোর 1 টাকা দামি চুইংগাম লাগাতে গিয়ে আমার বরের 5,000 টাকা গচ্ছা গেল। এখন তো ফ্রিতে ধমকও জুটবে, সব তোর জন্য হয়েছে। নিধি সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলে উঠল, দেখ ভাই, আমি সরি, কিন্তু আইডিয়া আমার হলেও ইচ্ছেটা তোর ছিল, তাই তুই বেশি দায়ী। শান্ত হতাশ শ্বাস ফেলল। সে বারণ করেছিল, অথচ এ দুটো শুনল না। সে কিছু না বলেই নিধির পিছু হাঁটা দিতে নিশাত দুটোর পেছনে ছুটল। রায়নের কেবিনে যাওয়ার কথা ভুলে বসল। আসলে সে যেতেই চাইল না। গেলেই আজ ধমক দিয়েই শেষ করে ফেলবে, এর ভুল নেই। যে লেভেলের রেগে আছে লোকটা। 2 মিনিট যাবৎ নিজের কেবিনে দাঁড়িয়ে আছে রায়ন, অপেক্ষা তার একমাত্র বউয়ের জন্য। অথচ মেয়েটার এখন আসার নাম নেই। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে নিশ্চয়ই এখন ভয়ে আসছে না বেয়াদবটা। আজ প্রিন্সিপাল স্যারের জায়গায় তার বাবার বন্ধু না হয়ে অন্য কেউ হলে কি হতো মনে করো তো। রায়ান জানে না নিশাত কেন এমনটা করলো, কিন্তু এত বড় একটা মেয়ে এমন বাচ্চামো করতে পারে ভেবেই হাসি পেল। কিঞ্চিত হেসেও ফেলল। তখনই দরজায় নক করার শব্দ হলো। নিজের বউ এসেছে ভেবে স্বরটাকে গম্ভীর করে আসার অনুমতি প্রদান করলো। রায়ান ঘুরে দরজার পানে তাকাতেই দেখলো একটা তার বউ নয়, মুস্কান। রায়ানের ভুরু কুঁচকে এলো। এতদিন মেয়েটা হসপিটালে আসেনি, হয়তো ছুটি নিয়েছিল। মুস্কানের মুখটা দেখতে শুকনো লাগছে। কারণটা বুঝতে হয়তো রায়ানের সমস্যা হলো না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলো, তুই হঠাৎ এখানে কেন? আর এতদিন আসিসনি কেন? মুস্কান ঠিক রায়ানের সামনে দাঁড়ালো। চোখে চোখ রেখে আলতো হেসে জবাব দিল, আমি এতদিন আসিনি বলে তোর খুব চিন্তা হচ্ছিল তাই না বেব? হওয়ারই কথা। ভালো যে বাসিস না আমায়, তাই না? বিনিময়ে রায়ানের শান্ত স্বর ভেসে এলো, সত্যিটা খুব ভালো করেই জানিস, তাই এসব কথা না উঠানোই ভালো। এখানে কেন এসেছিস সেটা বল। নিজের প্রেমিকের কেবিনে আসার কোনো কারণ লাগে বুঝি? তোকে খুব দেখতে ইচ্ছে করছিল বেব। মুস্কানের আলতো হাসি যুক্ত জবাব শুনে রায়ান 2 আঙুলে নিজের কপালে আলতো স্লাইড করলো। আটশোকে বারবার দরজার পানে তাকালো। এতক্ষণ ধরে নিশাতের অপেক্ষা করলো, এখন হয়তো মনে মনে চাইলো মেয়েটা না আসুক। রায়ান এবার একটু গমগমে স্বরে বলে উঠল, তোর কথা শেষ হলে তুই যা, এখন আমার কাজ আছে। গমগমের স্বর শুনে মুস্কানের কোনো ভাবান্তর হলো না। সে বেরিয়ে যাওয়ার পরিবর্তে রায়ানের আরেকটু সামনে এসে দাঁড়ালো। মুখের হাসি ধরে রেখেই হেয়ালি করে বলল, কেন, তোর বউ আসবে নাকি এখন? তাহলে আসতে দে, আর আমাদের একসাথে দেখতে দে। তাহলে হয়তো মেয়েটা নিজেই তোকে ছেড়ে দিবে, আর আমি তোকে পেয়ে যাব। মুস্কানের এমন হেয়ালিপূর্ণ কথা শুনে রায়ানের রাগের মাত্রা দ্বিগুণ বাড়ল। একটু চুপ থেকে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। কতটুকু সফল হলো জানে না, তবে আগের থেকেও গমগমে গলায় বলে উঠল, মিথ্যে স্বপ্ন দেখা বন্ধ কর আর আমার কেবিন থেকে বের হ। আর একটা কথা মাথায় ঢুকিয়ে রে, আমার বউ আমাকে ছাড়লেও আমি ওকে ছাড়ছি না। রায়ানের এমন কনফিডেন্স স্বর শুনে মুস্কানের এবার চোখ দুটো পানিতে পরিপূর্ণ হয়ে উঠল। তবে তা ঝরে পড়তে দিল না। সে এতগুলো দিন চেষ্টা করেও পারল না এই ছেলেটাকে নিজের করতে। অথচ 2 দিন আগে বিয়ে হওয়ার পর মেয়েটা কি এমন করলো যে তাকে ছাড়ার কথা শুনেই রেগে যাচ্ছে? ভালোবেসে ফেলেছে বুঝি মেয়েটাকে? কথাটা মাথায় আসতেই মুস্কান রেগে গেল। চোখে ভেজা অথচ স্বরে রাগ মিশিয়ে বলে উঠল, আচ্ছা, তাহলে আমিও দেখি দুইজন একসাথে কি করে থাকিস। তোর বউয়ের সাথে একবার দেখা করা উচিত, বল কোথায় আছে সে এখন? মুস্কানের কথা শেষ হতে না হতে রায়ান উচ্চস্বরে আওড়ালো, খবরদার,
তুই ওর সাথে দেখা করেছিস তো, আর খারাপ কিছু করার কথা তো মাথায় আনিস না, নাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, মনে রাখিস। ওকে, দেখা করা যাক। দেখা যাক কে কতটা খারাপ হতে পারে। বলে মুস্কান বেরিয়ে গেল। রায়ান দরজার কাছ অবধি এসে ভালো করে দেখলো কি দেখতে এসেছিল সে। ভুল করে এখানে নিশাদ দাঁড়িয়ে আছে কিনা এটা, তাহলে কি সে ভয় পাচ্ছে? মেয়েটা এসব শুনলে কষ্ট পাবে এই ভয় বুঝি। নিজের প্রশ্নের উত্তর নিজেই পেল না রায়ান। জোর একটা শ্বাস নিয়ে নিজের চেয়ারটাতে দিয়ে দেহখানা এলিয়ে দিল। তার ডাকার পরেও নিশাদ আসেনি, এটা ভেবে রাগ হবে নাকি মেয়েটা আসেনি বিধায় খুশি হবে সে? কিছুই বুঝলো না রায়ান, শুধু নিজের রাগটাকে উপলব্ধি করতে পারল আর বসে অপেক্ষা করতে লাগলো প্রথম ক্লাস শেষ হওয়ার। রায়ান নিজের গাড়িতে বসে অপেক্ষা করছে। আজও SMS করে জানিয়ে দিয়েছে নিশাদকে নিচে চলে আসতে। রায়ান ক্লাসে গিয়ে খেয়াল করেছিল মেয়েটা কেমন মন খারাপ করে বসেছিল। আজ ভুলে একবার তাকায়নি মেয়েটা তার পানে। ক্লাস শেষে আসার সময় পুনরায় নিশাদকে ডেকে এসেছিল, মেয়েটা তাও আসেনি তার সাথে দেখা করতে। এর কারণ কি? সকলের ঘটনা নাকি অন্য কিছু? ভেবে রায়ান একটু চিন্তিত হলো, মেয়েটা এখনো কেন আসছে না? আজ যেন সামান্য অপেক্ষাও তার সইছে না। সামনের দিকে চোখ পড়তেই দেখলো নিশাত এগিয়ে আসছে। এই মেয়েকে আজ আচ্ছা মতো দিবে, কত বড় সাহস তার কথা অমান্য করে। ভাবনার মাঝে নিশাত এসে গাড়িতে বসলো। নিশাত বসতে না বসতে রায়ান নিশাতের পানে তাকিয়ে ধমক দিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ স্টুপিড, বারবার ডাকার পরও কেন আসুনি তুমি? আর সকালে এমন একটা কাণ্ড কেন ঘটিয়েছ? জবাব দাও দ্রুত। নিশাত আজ আর ভয় পেয়ে কে পড়ল না। সিটবেল্টটা নিয়ে নিজের সাথে জড়িয়ে নিতে নিতে রায়ানের রাগকে ভুলিয়ে দিয়ে চিন্তাসাগরে ভাসিয়ে দিতে জবাব দেওয়ার পরিবর্তে প্রশ্ন করে বসল। স্বরের সাথে মিশেছিল যেন এক সমুদ্রসম বিষাদ আর হয়তো সামান্য অভিমান। আপনি ওই আপুকে ভালোবাসেন স্যার? নিধিদের পিছে পিছে যেতে গিয়েও থেমে গেল নিশাত। লোকটা রেগে আছে, এখন গেলে বকবে, কিন্তু না গেলে নিশ্চয়ই আরও রেগে যাবে ভেবে নিশাত উল্টো ঘুরে রায়ানের কেবিনের উদ্দেশ্যে ছুটল। নিস্তলায় সে করিডোর ধরে একটু এগিয়ে আসতেই দেখল সেদিনে সেই ডাক্তার মেয়েটা করিডোরের অন্য পাশ দিয়ে এগিয়ে এসে রায়ানের কেবিনে ঢুকলো। মুস্কান অন্য পাশ দিয়ে আসায় মুখটা ভালো করেই দেখতে পেল, তাই নিষেধ চিনতে একটু অসুবিধা হলো না। অনেক বেশি দূরে না হওয়ার মুখটা ভালোই খেয়াল করেছে সে। দেখে মনে হচ্ছে চোখ মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে। সেদিনের তুলনায় রূপের জৌলুসানো অনেক কমে গেছে। নিষাদ তো ওই মেয়েটার নাম পর্যন্ত জানে না, কিন্তু সেদিন দেখার পর থেকে অনেক খুঁজেছে, কিন্তু একদিনও তার দেখা পায়নি। হয়তো আসেইনি, কিন্তু কেন? নিষাদ আর কিছু না ভেবে কেবিনের দিকে এগিয়ে গেল। দরজায় নক করতে গিয়ে থেমে গেল কি মনে করে। মনের ভেতর যেন হঠাৎ করে উচাটন শুরু হলো। মনে হলো সে কোনো সত্যি আর জানলেও জানতে পারে। কৌতূহল হয়ে ভুল জেনেও দরজার সাথে কান লাগিয়ে দাঁড়িয়ে রইল। তখনই কানে প্রবেশ করলো মুস্কানের রায়ানকে বলা কথাগুলো। নিশাতের আর বুঝতে বাকি রইল না এটাই সে মেয়ে যার সাথে রায়ানের সম্পর্কের কথা শুনেছিল সে। নিশাত শুকনো একটা ঢোক গেল। হঠাৎই যেন তার কষ্ট লাগতে শুরু করলো। যেখানে বাঙালি মেয়েরা স্বামীর মুখে অন্য মেয়ের নাম পর্যন্ত সহ্য করতে পারে না, সেখানে তার স্বামীর প্রেমিকা আছে, এটা কি করে মেনে নেবে, যতই স্বামী তাকে না মানুক। মুস্কানের কথার বিপরীতে রায়ানকে শান্ত স্বরের উত্তর করতে শুনে নিশাতের মনে হলো সে যা শুনেছিল সবই সত্যি। না হলে লোকটা প্রথমে ওই মেয়েকে কড়া স্বরে উত্তর করত। তার সাথে তো সবসময় গম্ভীর স্বরেই কথা বলে। নিশাত একটা তাচ্ছিলের হাসি দিল। স্বামীর পানে কেউ তাকিয়েছিল বলে তার সাথে এমন একটা বাচ্চামি করে ফেলল, অথচ স্বামী তার অন্য মেয়েকে চায়। পুনরায় মুস্কান যখনই বলল, তোর বউ এসে আমাদের একসাথে দেখুক আর তোকে ছেড়ে দিক, এটুকু শুনতে নিশাত আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। দৌড়ে সেখান থেকে প্রস্থান নিল। চোখ দুটো না চাইতেও ভিজে উঠল। হাতের পিঠে চোখের জল মুছে ক্লাসে ঢুকে নিজের স্থানে নীরবে বসে রইল। তুমি কার কথা বলছো নিশাত? রানের প্রশ্নে ভাবনাচ্যুত হলো নিশাত। তখনকার মতে কথা ভেবে মন খারাপ হলো পুনরায়। মনে হচ্ছে বুকের মাঝে কোথাও যেন চির ধরেছে, যেখানে নীরব যন্ত্রণা শুরু হয়েছে। সেই যন্ত্রণাটা রায়ানকে বুঝতে দিল না। চোখ মুখ স্বাভাবিক রাখার চেষ্টা করে সামনের দিকে চোখ রেখেই জবাব দিল, ওই আপু যে আপনার কেবিনে গিয়েছিল তখন? রায়ানের বুঝতে বাকি নেই এই মেয়ে তার কেবিনের উদ্দেশ্যে গিয়েছিল আর মুস্কানের সাথে বলা কথোপকথন শুনেছে। তাহলে এই তার মন খারাপের কারণ? কতটুকু শুনেছে মেয়েটা? নিশ্চয়ই নিজের মতো কিছু ভুলভাল ভেবে নিচ্ছে। এই মেয়ে রুমে না ঢুকে লুকিয়ে কথা শুনেই চলে এসেছে। এটা ভেবেই রায়ানের রাগ হলো। পুনরায় ধমক দিয়ে বলল, তার মানে তুমি তখন আমার রুম অবধি এসেছিলে, তাহলে ভেতরে যাওনি কেন বেয়াদব? বাইরে দাঁড়িয়েছিলে কেন? নিশাতের মনে হলো বাইরে থেকে সে লুকিয়ে কথা শুনেছে বলে রায়ান তাকে ভুল বুঝছে। অবশ্য কারো কথা এভাবে লুকিয়ে শোনাটাও ঠিক নয়। নিজের ভুল ভেবে ছোট করে বলল,
সরি, আমার বাইরে থেকে আপনাদের কথা শোনা উচিত হয়নি। আমি ভেবেছিলাম আমি গেলে আপনাদের সমস্যা হবে, তাই আর ভেতরে যাইনি। তোমাকে এটা ভাবতে কে বলেছিল স্টুপিড? আমি বলেছিলাম? নিজের কথা শেষ হতেই রায়ানের এমন রামধমক শুনে নড়ে চড়ে উঠল নিশাত। আর কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে নিল। রায়ান নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তার ধারণাই ঠিক, এই মেয়েকে মুস্কানের বিষয়ে আগেই কেউ কিছু নিশ্চয়ই বলেছিল। রায়ান ভাবল এই বিষয়ে পরে সময় নিয়ে সব বুঝিয়ে বলবে নিশাতকে। তাই নিজেকে শান্ত করে নিশাতের প্রশ্নটাকে এড়িয়ে গিয়ে ছোট করে বলল, ও আমার ফ্রেন্ড মুস্কান, এখানেই ডাক্তারি করে। একটু থেমে পুনরায় প্রশ্ন জুড়ে দিল। এখন বলো, ওই মেয়ের জামায় চুইংগাম কেন লাগিয়েছিলে? নিশাত মাথা উঠল না। রায়ানকে তার প্রশ্ন এড়িয়ে যেতে দেখে আরও খারাপ লাগলো। আনমনে ছোট করে সত্যটাই বলে দিল। ওই মেয়ে আপনার দিকে তাকিয়েছিল। ওই মেয়ে শুধু আপনাকে দেখার জন্য সামনে। নিশাত তড়িৎ মাথা তুলে তাকিয়ে কথা বন্ধ করে দিল। কী সব বলে দিচ্ছিল। ইস, লোকটা এখন কি ভাববে। রায়ানের দিকে তাকাতেই দেখলো রায়ান তার পানে বড় বড় আঁখি তুলে তাকিয়ে আছে। নিশাত তৎক্ষণাৎ চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। নিশাতকে চোখ সরিয়ে নিতে দেখে রায়ান আলতো হেসে ফেলল। এই মেয়ে কি তাকে নিয়ে ইনসিকিউর ফিল করতে শুরু করেছে নাকি? ভাবতে যেন একটু ভালো লাগা কাজ করলো রায়ানের মনে। বিস্ময়কের সুরে প্রশ্নটা করেই ফেলল। আর ইউ জেলাস চড়ুই পাখি? মন খারাপের মাঝেও নিশাত কিঞ্চিত লজ্জা পেল। লোকটা ঠিক ধরে ফেলেছে। ধরা পড়ে গেছে বুঝতে পেরেও হালকা রাগ দেখিয়ে বলল, আজব, আমি কেন জেলাস হব? ওই মেয়েটা স্যারদের দিকে কেমন করে তাকায় যা আমার ভালো লাগেনি। আপনার জন্য কিছু করিনি, বুঝতে পেরেছেন? রায়ান গাড়ি স্টার্ট দিল। তার কেন যেন হাসি পাচ্ছে। নিশাতের আড়ালেই হেসে জবাব দিল, তোমার মুখের উপর সব সত্যি দেখা যাচ্ছে। সামান্য এতেই তুমি জেলাস ফিল করে এমন একটা কাজ করে ফেলেছো। তাহলে আমার কি করা উচিত বলো তো? নিশাত তড়িৎ রায়ানের পানে চাইলো আবারও। লোকটা কি বলার চেষ্টা করলো মাত্র? সেও কি কোনোভাবে জেলাস? কিন্তু এটা কি করে হতে পারে? নিশাত নিজেও প্রশ্নটা করে ফেলল। আপনি মাত্র কি বলতে চাইলেন? আপনিও কি জেলাস এমন কিছু মিন করতে চাইলেন? রায়ান বুঝতে সক্ষম হলো খুশির চোটে সে অন্য কিছু বলে ফেলেছে। বুঝতে গলা খাকারে দিয়ে স্বরটাকে গম্ভীর করে বলে উঠল, আমি কেন জেলাস হতে যাব? কি বলতে কি বলেছি তুমি হয়তো ভুল শুনেছো। ও, বলেই চুপ করে গেল নিশাত। ঠিকই তো, রায়ান কেন তার জন্য জেলাস ফিল করবে? সে তো অন্য কাউকে। কথাটা স্মরণ হতেই পুনরায় মন খারাপ এসে হানা দিল। আজ আর কাজে যেতে মন চাইল না। মনে কিঞ্চিত আশা নিয়ে মিনমিন করে জিজ্ঞেস করলো, আমাকে একদিনের ছুটি দেবেন? রায়ান গাড়ির স্পিড কম মোড়ে চোখে ছোট করে তীক্ষ্ণ দৃষ্টি দিল বইয়ের পানে। স্বরের গম্ভীরতা একটু কম করার চেষ্টা করে জিজ্ঞেস করলো, হঠাৎ ছুটি কেন? এমনি, মানে কাজে যেতে ইচ্ছে করছে না। দিতে না চাইলে ঠিক আছে, আমি ম্যানেজ করে নিব। রায়ান হয়তো স্বরের সাথে লেপটে থাকা মন খারাপটা আজ করতে সক্ষম হলো। কোনো প্রত্যুত্তর না করে গাড়ি ছোটালো। নিশাত ভাবলো রায়ান তাকে ছুটি দিতে রাজি নয়। মন খারাপের রেশ ধরে সিটের সাথে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে পড়ে রইল। কিছুক্ষণ পর গাড়ি থামতে নিশাত চোখ মেলে তাকালো। হসপিটালে এসেছে ভেবে বাইরে দৃষ্টি ফেলতেই দেখলো এটা তার স্বামীর বাড়ি। তার মানে লোকটা তাকে ছুটি দিয়েছে। নিশাতের একটু ভালো লাগলো। গাড়ি থেকে নেমে নীরবে বাড়ির দিকে এগিয়ে যেতে নিলে পেছন থেকে রায়ান ডেকে বলে উঠল, আমি কাজে ফাঁকি দেওয়া পছন্দ করি না, তাই রিজন ছাড়া পরবর্তীতে আর ছুটি পাবে না, মাথায় রেখো। নিশাত কোনো প্রত্যুত্তর করল না। নীরবে বাড়ির ভেতরে প্রবেশ করল। নিশাতকে যেতে দেখে রায়ানও গাড়ি নিয়ে পুনরায় হাসপাতালের উদ্দেশ্যে ছুটে বেরিয়ে গেল। পড়ার টেবিলে বসে আছে নিশাত, অথচ পড়াতে কোনো মন নেই। বাড়ি ফেরার পর বিকেলটা অর্থির সাথে কাটিয়েছে। অনেকটা সময় শাশুড়িদের সাথে কাটিয়েছে, কিন্তু কোথাও মনে শান্তি মেলেনি। বারবার কলেজে শোনা কথাগুলো ভুলতে চাইছে, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না। নিশাতের এখন এমন মনে হচ্ছে তার বুকের ভেতর একটা সুচ ঢুকে আছে, যা সে না পারছে উগড়ে ফেলতে আর না পারছে তার ব্যথা সহ্য করতে। সে তো শুরুর দিন থেকেই জানতো তার স্বামী অন্য কাউকে ভালোবাসে। তাহলে আজ তাদের কথা শুনে এত খারাপ কেন লাগছে? রায়ানের একটু একটু কাছে আসায় কি তার মনে আশা তৈরি হচ্ছিল? সেও কি স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল যে একদিন রায়ান তাকে মেনে নেবে, তাকে নিয়ে সংসার করবে? এমন আশা কি করে দেখতে পারে সে? তার স্বামী তো প্রথম রাতেই বলে দিয়েছিল রুমে জায়গা দিলেও মনে জায়গা হবে না, আর এখন তো রুমেও জায়গা নেই। নিজের অযথা ভাবনায় নিজের প্রতি রাগ হলো নিশাতের। কিছুই ভালো লাগছে না। নিজের বাবাকে মনে পড়ছে ভীষণ। ভাবলো বাবার কাছে ফোন দিয়ে কথা বলুক। বই বন্ধ করে ফোনটা হাতে তুলে নিল। তখনই রুমে অর্থি প্রবেশ করলো। ভাবির পানে তাকিয়ে বলে উঠল, অর্থি,
ভাবি, ভাইয়াকে কফি দিয়ে আসতে বললো, দ্রুত যাও। রায়ান আজ ডিনারের আগেই ফিরেছিল, সবার আগেই ডিনার করেছে। নিশাত দেখেছিল একবার, পরে আর ভুলেও চোখ দিয়ে দেখেনি। অর্থির বাক্য শুনতে ফোনটা রেখে দিয়ে নিজের বউ আর অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পালন করতে ছুটে গেল নিশাত। নিজেকে নিজেই 1 কাপ কফি বানিয়ে নিয়ে রায়ানের রুমে এলো। দরজা খোলা বিধায় আজ আর নক করলো না। নিশাত ভেতরে প্রবেশ করতেই দেখলো রায়ান সোফায় বসে একটা ফাইল হাতে নিয়ে কিছু কাজ করতে ব্যস্ত। হয়তো কোনো রোগীর রিপোর্ট নিয়ে স্টাডি করছে। নিশাত হেঁটে গিয়ে সামনে কফিটা এগিয়ে দিয়ে ধরে বলে উঠল, আপনার কফি। রায়ান এতই ব্যস্ত যে নিশাতের পানে তাকিয়েও দেখল না। ফাইলের পানে চোখ রেখে জবাব দিল। রেখে দাও টেবিলে। কথা মতো তাই করল নিশাত। দুপুরে তার প্রশ্ন এড়িয়ে গেলেও নতুন করে আরও একটা প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে হলো নিশাতের। হয়তো এই উত্তরটা ঠিকঠাকভাবে দিলে সেও তার উত্তর পেয়ে যাবে। এই ভেবে দোনামোনা করে জিজ্ঞেস করল, আপনি ওই রাতে কোথায় ছিলেন? কোন রাতে? এবারও নিশাতের দিকে তাকালো না, শুধু প্রশ্নটাই করলো। নিশাতের কথাটা বলতে বুক কাঁপল, তবুও প্রশ্ন যখন একবার করেই ফেলেছে তাই আবারও প্রশ্ন করলো। আমাদের বিয়ের পরের দিন রাতে। কোথায় আর থাকবো, নিজের বাড়িতেই ছিলাম। নিশাতের চোখ দুটো ছলছল করে উঠল। লোকটা একবারও তার দিকে তাকিয়ে কথা বলছে না, এতই ব্যস্ত বুঝি। তার প্রশ্ন কি ঠিক করে শুনছে না? আর শুনে থাকলে মিথ্যে কেন বলছে? কারণ ওই রাতে তো রায়ান বাড়িতে ছিল না। এই রুমে না থেকে অন্য রুমে থাকলেও তো তা জানতে পারত। সকালে সে নিজের চোখে দেখেছিল রায়ানকে বাড়ি ফিরতে, তাহলে মিথ্যে কেন বলছে? নিশা তার কোনো প্রশ্ন করল না, নিশ্চুপ রুম থেকে বেরিয়ে গেল। রায়ানের কাজটা একটু শেষ হতেই বলে উঠল, নিশাত শোনো, তোমার সাথে আমার কিছু কথা। বলতে বলতে পাশে তাকিয়ে দেখলো নিশাত নেই, তাই থেমে গেল। সে তো ভেবেছিল মেয়েটা দাঁড়িয়ে আছে, মেয়েটা তাকে না বললেই চলে গেল। রায়ান একটু বিরক্ত হলো, ভেবেছিল এখনই মুস্কানের বিষয়টি বুঝিয়ে বলবে। আর এই মেয়ে রাতেও খেয়াল করেছে মেয়ে তার পানে তাকায়নি। রায়ান হঠাৎ বুঝলো নিশাত একটু আগে তাকে কি প্রশ্ন করেছিল। উত্তর সে ঠিকই দিয়েছে, কিন্তু তার মনে হচ্ছে এই মেয়ে সব কিছু নিজের মতো ভেবে নিয়ে কিছু একটা ভুল বুঝতে শুরু করেছে। রায়ানের রাগ হলো মেয়েটা তাকে না বলেই কেন চলে গেল। এখন থাকলে তো সব ক্লিয়ারই হয়ে যেত। রায়ান ঘড়ির দিকে তাকালো, সময় এখন ভালোই হয়েছে, তাই আর নিশাতকে ডাকতে চাইল না। কালে না হয় বলে দিবে, এ ভেবে আর উঠল না রায়ান। ব্যস্ত সড়কের উপর দিয়ে মধ্যম গতিতে ছুটে চলছে রায়ানের গাড়িটা। ভেতর দুটো মানুষ নীরব বসে। নিশাত সম্মুখে তাকিয়ে থাকলেও রায়ানের চোখ দুটো থেকে থেকে নিশাতের পানে বর্তিত হচ্ছে। মেয়েটা সকাল থেকেই তাকে এড়িয়ে চলছে, সকাল থেকে একটা কথাও বলেনি, ভুলেও একবার তাকায়নি তার পানে। রায়ান স্পষ্টই বুঝতে সক্ষম মুস্কানকে নিয়ে এই মেয়ের মনে কিছু একটা চলছে, কিন্তু নিশাতের তাকে এইভাবে এড়িয়ে চলাটা পছন্দ হচ্ছে না। কেন জানি খুব রাগ হচ্ছে। মাথাটাকে শান্ত রাখার চেষ্টা করে ডেকে উঠল, তোমার সাথে আমার কথা আছে চড়ুই পাখি। কিন্তু আমার কিছু শুনতে ইচ্ছে করছে না এখন। নিশাতকে সামনের দিকে তাকিয়ে জবাব দিতে দেখে রায়ান দাঁত কটমাট করে উঠল, থমথমে গলায় বলল, কিন্তু আমার গুরুত্বপূর্ণ কিছু বলার আছে। এখন শোনার মন নেই, আপনি না হয় পরেই বলবেন প্লিজ। পুনরায় একইভাবে উত্তর করতে দেখে রায়ানও রেগে চুপ করে গেল। সে সকাল থেকে কথা বলার চেষ্টা করছে, আর এই মেয়ে বারবার অজুহাত দিচ্ছে। থাকুক এই মেয়ে নিজের মতো করে। রাগটাকে স্টিয়ারিংয়ের উপর দেখিয়ে গাড়ির বেগ বাড়িয়ে দিল দ্বিগুণ। নিশাত এবার ভয় পেয়ে গেল। লোকটা কি রেগে গেল? খুব রেগে গেলে যাক, এখন তারও শোনার ইচ্ছা নেই। যখন সে জানতে চেয়েছিল তখন তো কিছু বলেনি, তাহলে এখন কেন শুনবে? ভেবেই চুপ করে স্থির বসে রইল। এত জোরে গাড়ি চালানোতে ভয় পেয়ে কোনো বাক্য ব্যয় করল না। আর নিশাতের এমন নীরবতা দেখে রায়ানের রাগ হয়তো আরও এক ধাপ বেড়ে গেল। দুজন নীরবতার মাঝে কলেজ টাইম শেষ করে নিজেদের হাসপাতালে চলে এলো। এর মাঝে রায়ান না তো আর কিছু জানাতে চেয়েছে, আর না তো নিশাত নিজে থেকে কিছু জানতে চেয়েছে। শুধু হাসপাতাল আসার পর নিশাতের উদ্দেশ্যে রায়ান একটাই কথা বলেছে, আমি এখন রাউন্ডে যাব, আমার সাথে এসে সব অবলোকন করো আজ। নিশাত নীরব সম্মতিতেই তা মেনে নিয়ে রায়ানের পেছনে ছুটে গেছে। এই ওয়ার্ডে শুধু হার্টের পেশেন্ট, যেহেতু রায়ান একজন কার্ডিয়াক সার্জন, তাই এখানে হার্টের পেশেন্ট থাকবে, এটাই স্বাভাবিক। রায়ান ঘুরে ঘুরে সবার রিপোর্ট দেখছে আর টুকটাক উপদেশ দিচ্ছে। নিশাত আজই প্রথম এলো কোনো ওয়ার্ডে রুগী দেখতে। এখানে বেশিরভাগই প্রবীণ বয়সী মানুষ, তবে 2-1 মধ্যবয়সী লোকও আছে। নিশাত নিজের মতো সবাইকে ঘুরে ঘুরে দেখল, 2-1জনের সাথে হেসে হেসে কথাও বলল। হাসপাতালে এত রুগী দেখে মনটা ভার হয়ে উঠল। রায়ানকে না বলেই ওই ওয়ার্ড থেকে বেরিয়ে এলো। বেরিয়ে ওটা দেখতে লাগলো। হঠাৎ চোখ পড়ল করিডোর পেরিয়ে পিয়ার্স এগিয়ে যাচ্ছে। নিশাত পেছন থেকে ডেকে উঠল,
পিয়ার্স ডাক শুনে থেমে গিয়ে নিশাদকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে গেল। মুখে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল, কেমন আছো? ভালো ভাইয়া, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভালো নেই। কিছু হয়েছে ভাইয়া? নিশাতের স্বর শুনে একটু চিন্তিত মনে হলো। তাকে কি দেখলেই বোঝা যায় সে ভালো নেই, নাকি মেয়েটা তার মন বুঝতে পারে? উত্তর পেল না পিয়ার্স, আর পেতেও চাইল না। মুখে হাসি ধরে রেখেই বলল, আমি ঠিক আছি। তুমি এখানে কি করছো? আপনার ভাইয়ের সাথে রাউন্ড এসেছিল, কিন্তু এত রোগীর মাঝে ভালো লাগছে না, তাই দাঁড়িয়ে আছি। মেয়েটার মুখে বরাবরের মতো সেই মিষ্টি হাসিটা উপস্থিত নেই। মেয়েটার কিছু হয়েছে নাকি এটা খেয়াল করতে পিয়ার্স কিছু একটা ভেবে বলে উঠল, চলো নিচে যাই, মামারাও আছে বোধহয়। গল্প করতে করতে এক কাপ কফি খাওয়া যায়। সুযোগ পেতেই নিশা তার না করল না। শ্বশুরমশাই আছে শুনে পিয়ার্সের পিছে পিছিয়ে নিচে চলে গেল। রানের কাজ শেষ হতেই খেয়াল করলো নিশাত তার সাথে নেই। রানের ভুরু কুচকে এলো। মেয়েটা গেল কই? নিজের রুগী দেখা সম্পূর্ণ করে নিজের বউকে খুঁজতে বেরিয়ে পড়ল রায়ান। চাচা শ্বশুরকে না পেল, নিজের শ্বশুরের দেখা ঠিকই পেল নিশাত। মিষ্টি সুরে সালাম জানিয়ে কফি খাওয়ার প্রস্তাব জানাতেই তা নাকচ করল আরহান সাহেব। তার এখন কাজ আছে। পিয়ার্সের সাথে খেতে বলে চলে গেলেন তিনি। পিয়ার্স গিয়ে 2 কাপ কফি এনে নিশাতকে ধরিয়ে দিল। রিসেপশনের কাছাকাছি ফাঁকা একটা জায়গায় দাঁড়িয়ে দুজন কফি খেতে শুরু করলো। পিয়ার্স কথার মাঝে হঠাৎ নিশাতের বাবার কথা তুলল। বাবার কথা ওঠায় ঠোঁটের কোণে হাসি ফুটল নিশাতে। বাবাকে নিয়ে এক কথায় 2 কথায় গল্পে মেতে উঠল। সাথে পিয়ার্সও সায় জানালো। নিশাত নিজের মতো করে কথা বলতে থাকলেও পিয়ার্সের চোখ পড়ে রইল তার সামনে দাঁড়ানো তোতা পাখির মতো বুলি আওড়ানো পাখিটার দিকে। নিজের মনকে চেয়েও আটকে রাখতে ব্যর্থ পিয়ার্স। ভেবেছিল এই মেয়ের পানে আর তাকাবে না, অথচ সুযোগ পেতেই চোখ দুটো বাধা মানল না। নিশাত পুনরায় কাঁপে একটা চুমুক দিতে যাবে, তখনই কানে প্রবেশ করলো একটা ভারেক্কি মেজাজের উচ্চস্বরের ডাক। নিশাত! ডাক শুনে নিশাতের হাত সহ পুরো শরীর কেঁপে উঠল। সামনে তাকাতে দেখলো রায়ান রক্ত জবার ন্যায় লাল টকটকে চোখ মেলে তার পানেই তাকিয়ে। ডাক শুনে শুধু নিশাত নয়, পেয়ার সহ আশেপাশে সবাই রায়ানের পানে তাকালো। আশেপাশে দাঁড়ানো নার্স বা অন্য ডাক্তাররা রায়ানের রাগ বুঝতে পেরে সেখান থেকে প্রস্থান নিল। পিয়ার্স রায়ানের রাগ সম্পর্কে অবগত, তাই তো আমার তাকানো দেখে ভয় পেয়ে গেল। তার ভাই আবার এই মেয়েটার উপর রাগ দেখাবে না তো? সে বোধহয় আবার ভুল করে ফেলেছে নিশাতকে এখানে কফি খেতে নিয়ে এসে। তার ভাবনার মাঝে নিশাতকে আরও একটু কাঁপিয়ে তুলতে শক্ত কণ্ঠে আওড়ালো রায়ান। ড্রাইভার তোমার অপেক্ষায়, এখনই বাড়ি যাও। কথাটা যেন দ্বিতীয়বার বলতে না হয় আমায়। নিশাত শুকনো একটা ঢোক গিলে আর চোখে রিসেপশনের কাছে রাখা ঘড়িটার দিকে তাকালো। তার তো এখনো বাড়ি যাওয়ার সময় হয়নি, তাহলে এই লোক যেতে বলছে কেন? রায়ানের অমন রাগ দেখে আর কিছু বলার সাহস পেল না। অমন রাগ দেখে তো তার নিজের রাগ আর অভিমানের কথাও ভুলতে বসেছে। কফি কাপটা পাশে রাখা ডাস্টবিনে ফেলে একটু এগিয়ে এসে বলার চেষ্টা করলো, ওপরে আমার ব্যাগ আর সোজা বাড়ি যাও, বাকি সব আমি দেখে নেব। কথার মাঝে পুনরায় ভারী কিশোরের নির্দেশ পেয়ে আর কিছু বলতে পারল না নিশাত। লোকটার হঠাৎ এত রেগে যাওয়ার কারণ বুঝতে না পারলেও তার আদেশ মেনে নিল। নিশাত যেতেই রায়ানও তার কেবিনের উদ্দেশ্যে হাঁটা ধরল। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। কাল থেকে ওই মেয়ের সাথে কথা বলার চেষ্টা করছে, তখন ওই মেয়ে কথা না বলে না বলার অজুহাত দিচ্ছে, আর এখন তাকে না বলে চলে এসে অন্য কারোর সাথে হেসে হেসে কথা বলছে। কত বড় সাহস এই মেয়ের! হয়তো পিয়ার্স তার বউকে ভাবির নজরে দেখলে এত রাগ হতো না তার, কিন্তু এখন রাগে মনে হচ্ছে ওই মেয়েকেই শেষ করে দিতে। রায়ানকে চলে যেতে দেখে পিয়ার্স ডেকে উঠল, ভাই শোন। কিন্তু রায়ানকে থামাতে দেখা গেল না। পিয়ার্স দৌড়ে এসে রায়ানের পাশাপাশি চলতে শুরু করে বলতে চাইল, ভাই আমার কথা শোন, এত রেগে আছিস কেন? নিশাত কিন্তু। রায়ান ভাইয়ের পানে তাকালো না। সামনের দিকে অগ্রসর হতে হতেই কথার মাঝে গমগমে স্বরে বাধা দিয়ে বলল, আগেও বলেছি ভাবি হয় তোর, ভাবি বলে সম্বোধন করতে শেখ। কথাটা শুনতে পিয়ার্স থেমে গেল। চোখ বুজে শক্তি জুগিয়ে অনেক কষ্টে বলতে চাইল, ভাবির প্রতি রেগে যা। এবারও শেষ করতে দিল না রায়ান। একই স্বরে পুনরায় আওড়ালো, ওর থেকে দূরে থাকিস তাহলেই ভালো হয়। একটা সময় দৃষ্টিসীমানার বাইরে চলে গেল রায়ান। পিয়ার্স ওখানে স্থির দাঁড়িয়ে রইল। নিজের ভালোবাসার মানুষটাকে নিজের ভাইয়ের বউ হিসেবে মেনে নেওয়া কতটা যে কষ্টের, এটা কারোর সাথে না হলে বোধহয় কেউ উপলব্ধি করতে সক্ষম হবে না। একটা মাত্র শব্দ ভাবি, এটা উচ্চারণ করতে গিয়েই যেন তার বুক ফেটে যাচ্ছিল। পেয়ার্স উপলব্ধি করলো সে না বললেও তার ভাই সব বুঝতে পেরেছে, আর তার ভাইয়ের সাথে বোধহয় সম্পর্কটা খারাপের দিকে চলে যাচ্ছে। সবকিছু যেন পেয়ার্সের উপরে ভারী হয়ে পড়ল।
পা দুটো টলে উঠল, যেন ওখান থেকে পা বাড়ানোর শক্তি হারিয়ে ফেলছে সে। বাড়িতে দ্রুত ফেরায় আজও শাশুড়িদের কাছে হাত লাগালো নিশাত। বাড়ির বউ সে, অথচ কোনো কাজই করতে হয় না তাকে, সময়ই বা পায় কোথাও। তবে এটা নিয়ে চাচি শাশুড়ি মাঝে মাঝে চুচার কথা শোনাতে ভোলে না। এতে নিশাত এত কিছু মনেও করে না, কারণ শ্বশুর বাড়ি হোক বা নিজের বাড়ি সবাই সমান হয় না। হয়তো তাকে পছন্দ নয়, তাই মাঝে মাঝে একটু এটা ওটা বলে। তার তো ভাগ্য ভালো যে শ্বশুরবাড়ির লোকগুলো এত ভালো। সবারও তো আদর পেয়ে আজকাল নিজেকে ভাগ্যবতীও মনে হয় নিশাতের। কবে থেকে তার কপাল এত ভালো হতে শুরু করলো। নিশাত শাশুড়ির পাশে দাঁড়িয়ে কিছু শহুরে রান্না শিখতে ব্যস্ত। এর মাঝেই হঠাৎ কলিং বেল বাজার আওয়াজ হলো। রিমি বেগম আর নিশাত ব্যস্ত থাকায় সাথী বেগম এগিয়ে গেল দরজার পানে। দরজা খুলতেই তিনি বিস্ময় চোখে তাকালো। দরজার ওপাশে মুস্কান দাঁড়িয়ে আছে, আর তার পাশে তার বাকি বন্ধুরা। হঠাৎ বিনা নিমন্ত্রণে এদের আসার হেতু খুঁজে পেল না সাথী বেগম। তবুও ভদ্রতার খাতিরে সামনে থেকে সরে দাঁড়িয়ে সবাইকে ভেতরে আসার পথ করে দিল। মুস্কান সবার সামনে থাকায় সে আগে হাসি মুখে সালাম জানিয়ে জিজ্ঞেস করল, কেমন আছেন আন্টি? সাথী বেগমও হাসার চেষ্টা করলো। মুস্কি হেসে পড়ল। ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জিজ্ঞেস করায় সবাই হেসে হেসে সালাম জানিয়ে উত্তর করলো। সবাইকে বসতে বলতেই আবিদ, আকাশ আর মুস্কান সোফায় গিয়ে আলাদা আলাদা বসে পড়ল। সাথী বেগমের ভাবগতি ঠিক ঠাউর করা গেল। মুস্কানকে দেখে তিনি খুশি হয়েছে নাকি চিন্তিত হয়েছে তার কোনো রেখাই তার মুখে স্পষ্ট নয়। সবাইকে অপেক্ষা করতে বলে কিচেনের দিকে এগিয়ে গেল সাথী বেগম। কিচেনের কাছাকাছি আসতে রিমি বেগম জিজ্ঞেস করলো, কে এসেছে ছোট? রায়ানের বন্ধুরা এসেছে। সাথী বেগমের ভোতা মুখে উত্তর করতে দেখে রিমি বেগমের কপালে ভাঁজের সৃষ্টি হলো। রায়ানের বন্ধুরা তো মাঝে মাঝে আসে, তাহলে এখন আসার সমস্যা কোথায়? তিনি কিছু জিজ্ঞেস করবে ছোট জায়ের উদ্দেশ্যে, তার আগে নিশাত উৎফুল্ল হয়ে বলল, আবিদ ভাইয়ারা এসছে বুঝি? আচ্ছা রিমি আপু এসছে, আমি গিয়ে দেখা করে আসছি। হ্যাঁ, বলেই দৌড় লাগালো। পেছন থেকে সাথী বেগম তেরছা কণ্ঠে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ যাও, তোমার কম্পিউটারও এসেছে, ভালো করে মোলাকাত করে এসো। নিশাত যেতে যেতে কথাটা শুনতে পেল, তবে চাচির কথায় পাত্তা দিল না। সে সামনের দিকে এগিয়ে গেল। নিশাত যেতেই রিমি বেগম সাথী বেগমের উদ্দেশ্যে তীক্ষ্ণ চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বলতো? আর কম্পিটিটর এসেছে মানে কি? সাথী বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, ওই মেয়েটা মানে মুস্কানও এসেছে আপু। দেখো আজ কি ঘটায় ওই মেয়ে। বলেই তিনি কাজে মন দিল, যেন যাই হোক তাতে ওনার কিছুই যায় আসে না। রিমি বেগম আর যাকে ঘাটালো না। মুস্কান এসেছে শুনে তার মুখে চিন্তার রেশ ফুটে উঠল। ছোট যাকে শরবত তৈরি করতে দেখে তিনি গেলেন না সেখান থেকে। ভাবলে এগুলো তৈরি করা শেষ হলে সাথে নিয়েই যাবে একেবারে। নিশাত উৎফুল্লতা নিয়ে দৌড়ে এলো। লিভিং রুমে পা পড়তেই থেমে গেল। যে মেয়ের জন্য তার 2 দিন মন খারাপ, রাতের ঘুম হারাম, সেই মেয়েটাই এখন তার শ্বশুর বাড়ির লিভিং রুমে বসে আছে। মুস্কানকে দেখতেই জন নিশাতের ঘাটা তাজা হয়ে উঠল, যা এতক্ষণ একটু হলেও ভুলতে বসেছিল। তাহলে চাচির কথার এই মানে ছিল বুঝি? নিশাত ধকলে গলা ভিজিয়ে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল তাদের সামনে। আবিদের সামনে দাঁড়িয়ে ভদ্রকণ্ঠে সালাম দিল নিশাত। আসসালামু আলাইকুম ভাইয়া। মিষ্টি কণ্ঠে সালাম পেয়ে আবিদ মুখ উঁচিয়ে নিশাতকে দেখতে পেয়ে একটা হাসি দিল। এতক্ষণ মুখ গোমড়া করে বসে থাকলো, এখন নিশাতকে দেখতে পেয়েই মনে হলো সে খুশি হয়ে গেছে। খুশি মনে সালামের প্রত্যুত্তর করতে যাবে, আবিদ তার আগে একটা মেয়েলি স্বর ভেসে এলো। হাসি মুখে বলা কথাটা যার স্বরের সাথে মিশে আছে একরাশ তাচ্ছিল্য আর অবজ্ঞাসূচক অর্থ। এটা কে আবিদ? নিশ্চয়ই এই বাড়ির নতুন কাজের মেয়ে। বাক্যটি যেন পুরো হলরুমকে স্তব্ধ করে দিল। এমন কথা কেউ আশা করেনি। মুস্কানের সাথে আসা বন্ধুগণ রেগে কটমট করে তাকালো মুস্কানের দিকে। মেয়েটার মুখে এমন হাসি লেগে আছে যেন কথাটা নিতান্তই সামান্য বাক্য। আর সে নিশাতকে চিনতে পারেনি, যদিও মুস্কানের নিশাতকে চিনতে পারার কথা ছিল না। তবে সেদিন তো দেখেছিল, তাই আজ এ বাড়িতে দেখার পর চতুর মুস্কানের বুঝতে বাকি নেই যে এটাই রায়ানের বউ। আবিদরা সবাই চোখ ঘুরিয়ে নিশাতের দিকে তাকালো। মেয়েটা সবার সামনে এমন কথায় অপ্রস্তুত হয়ে পড়েছে। নিশাত সবাইকে তার পানে তাকাতে দেখে হাসার চেষ্টা করলো, তবে তাতে খুব একটা সফল হতে পারল না। আবিদের প্রচণ্ড রাগ হলো। এমনিতেই সে এখানে আসতে চায়নি, এখন আবার এই মেয়ের এমন কথা। সে রেগেই বলল, কি সব বলছিস মুস্কান? ও এ বাড়ির কাজের মেয়ে হতে যাবে কেন?
ও তো রায়ানের। ও মনে পড়েছে, তুমি তো রায়ানের অ্যাসিস্ট্যান্ট মেয়েটা, তাই না? তাহলে এই বাড়িতে আছো কেন? নিশ্চয়ই আশ্রিত হিসেবে পড়ে আছো, তাই না? কথাটা শ্রবণ হতেই নিশাতের চোখ দুটো ভিজে উঠল। অনেক কষ্টে তা গড়িয়ে পড়া থেকে আটকালো নিশাত। আবিরটা পুনরায় কিছু বলতে যাবে, তার পূর্বেই মুস্কান পুনরায় বলল, আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে, আমায় একটু এনে দেবে প্লিজ? কিছু মনে করো না, তোমায় বলেছি বলে। এখানে কোনো কাজের লোককে দেখছি না তো, তাই। নিশাতের অপমানে মাথা নিচু হয়ে এলো, তবে মুখে কিছু উচ্চারণ করল না। আবিদের সামনে থেকে সরে কিচেনের দিকে যাওয়া ধরতেই দেখল তার শাশুড়ির শরবত নিয়ে এগিয়ে আসছে। পেছনে চাচি শাশুড়িও আছে। তিনি ওখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। নিশাত শাশুড়ির কাছে দাঁড়িয়ে ধরা গলায় বলে উঠল, আমাকে দিন আম্মু, আমি দিচ্ছি। রিমি নেওয়াজ কিচেনে থাকা এখানকার কথাগুলো শুনতে পায়নি, কিন্তু নিজের পুত্রবধূর নতমস্তক আর ধরার স্বর শুনে কিছু একটা বোঝার প্রচেষ্টা চালালো। নিশাতকে বাধা দিয়ে নিজেই নিয়ে যেতে চাইল, কিন্তু নিশাত ওনার হাত থেকে ট্রেটা নিয়ে সামনে অগ্রসর হলো। দুপে এগিয়ে আসতেই হঠাৎ কিছু একটা সাথে পা বেঁধে পড়ে যেতে নিল। নিজেকে কোনো মতে ধরে রাখতে পারলেও হাতের ট্রে থেকে একটা গ্লাস সহ শরবত সব মুস্কানের গায়ের উপরে পড়ল। এটা পরিলক্ষ্য হতে হতেই নিশাত ভীত হলো। তার শাশুড়ি তার কাছাকাছি দৌড়ে এসে ট্রেটা হাতে নিল। নিশাত মুস্কানকে সরি বলতে মুখ খুলবে, তখন মুস্কান দাঁড়িয়ে পড়ে চিৎকার করে উঠল, বেয়াদব মেয়ে, চোখে দেখতে পাও না? আমার ড্রেসটা নষ্ট করে দিলে। এই, তুমি জানো এটা কত দামি একটা ড্রেস? জীবনে চোখে দেখেছো এসব? 2 টাকার মেয়ে একটা। সরি আম্মু, আমি বুঝতে পারিনি। মুস্কান কি এতেই থেমে থাকার মেয়ে? হয়তো তার পরিকল্পনা আরও প্রসারিত। সে পুনরায় অপমানজনক কিছু বলিয়ে আওড়াবে, তার আগেই ঘটে গেল এক অভাবনীয় কাজ। সেকেন্ড 2 পেরোতে রায়ান হেঁটে এসে নিশাতের ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল। নিশাতের সামনে দাঁড়িয়ে সর্বশক্তি প্রয়োগ করলে নরম গলাটায় চড় মেরে বসল। রায়ানের রাগ যেন চরম সীমার পৌঁছে গেছে। প্রত্যেকটা মানুষ বিস্ময়কর দৃষ্টি মেলে তাকিয়ে রইল। ছেলের কর্মকাণ্ড চাক্ষুষ হতে রিমিনাও ছেলের উদ্দেশ্যে রেগে চিৎকার করে উঠল। রায়ান! মায়ের চিৎকারেও কোনো সাড়া দিতে দেখা গেল না রায়ানের মাঝে। নিশাত টলে দুটো চোখ মেলে তাকালো নিজ স্বামীর পানে। নিজের পনে প্রশ্ন জাগলো, তার দোষটা ঠিক কিসে যে ওই মেয়েটার সামনে তাকে চড় মেরে বসলো? এর মাঝে রিমি বেগম ট্রেটা একটা টি টেবিলের উপর রেখে দিয়ে ছেলের সামনে এসে দাঁড়ালো। তিনি নিজের ছেলের এমন রূপ কল্পনা করেননি। রেগে পুনরায় চিৎকাররত স্বরে আওড়ালো, তুমি নিশাতকে চড় মারলে কেন? বউ মানো না তাই বলে যা খুশি করবে নাকি? আমার এখন মনে হচ্ছে বড্ড ভুল করে ফেলেছি এই মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়ে। তোমার থেকে এমনটা আশা করিনি রায়ান। আজ তোমার আব্বু আসুক, এর শেষ দেখেই ছাড়বো আমি। রিমি বেগম থামতেই মুস্কান ক্রুর হেসে বলে উঠল, আপনি রায়ানকে কেন বলছেন আন্টি? আপনি দেখেননি মেয়েটা কিভাবে আমার উপর গ্লাস ফেলে দিল? দোষ তো ওই মেয়েটার। আর কিছু শুনতে চাইল না রিমি বেগম। অগ্নিঝরা চোখ নিয়ে মুস্কানের পানে তাকিয়ে একই স্বরে বলে উঠল, তোমার মুখ থেকে আমার বৌমার দোষ গুণ শুনতে চাই না। রায়ানের বন্ধু বলে ছেড়ে দিব না আমি। চুপ থাকতে না পারলে বেরিয়ে যাও। অমন রক্তচড়া চাহনি আর অপমানজনক বাক্য শুনে থেমে গেল মুস্কান। কিছুটা অপমান বোধ করল, কিন্তু পরবর্তীতে কি হয় দেখার জন্য দাঁড়িয়ে রইল। এখানে থাকা প্রতিটি মানুষই নিশ্চুপ। রায়ান আর দাঁড়িয়ে থাকলো না। নিশাতের একটা হাত নিজের দানবীয় হাতে রাজদায় নিয়ে নিশাতকে নিয়ে উপরের দিকে হাঁটা ধরল। নিশাতের পায়ে পা মিলিয়ে চলতে কষ্ট হলেও কোনো শব্দ উচ্চারণ করল না। ছেলেকে এভাবে মেয়েটাকে নিয়ে যেতে দেখে রিমি বেগম পুনরায় পিছু রেখে উঠল। রায়ান, ওকে নিয়ে কোথায় যাচ্ছ? থামো বলছি, মেয়েটাকে রেখে যাও। রায়ান থামলো, তবে মায়ের কথায় কিনা বোঝা গেল না। পিছনের দিকে মাথাটা হালকা ঘুরিয়ে মুস্কানের পানে তাকে গম্ভীর কণ্ঠে আওড়ালো, এখনই এই বাড়ি থেকে বের হ। আর কোনোদিনও যেন তোকে আবার বউ বা এই বাড়ির ত্রিসীমানায় না দেখি। এতদিন বন্ধুর ভালো রূপ দেখেছিস, আজ থেকে সব শেষ। অন্য এক রায়ানকে দেখার জন্য তৈরি থাকিস। মুস্কান এবার অপমানিত হয়ে রাগে গজগজ করে উঠল। সে তো ভেবেছিল রায়ান বউয়ের উপর রেগে গেছে, মানে সে তার পরিকল্পনায় সফল হয়েছে। নিশ্চয়ই বউকে ভুল বুঝবে। রেগে তো আছে, কিন্তু পরিকল্পনা যে একটুও কাজ করেনি তা ভালোই বুঝল মুস্কান। শেষ একবার চেষ্টা করে কিছু বলতে চাইল, কিন্তু তার আগে রায়ান বাদ সাধল। চিৎকার করে পুনরায় বলল, I said get out. Just leave my house. এমন চিৎকার করা কণ্ঠ শুনে কাছে দাঁড়িয়ে থাকা নিশাত টলে উঠল। মুস্কান অপমানে আর কিছু বলতে পারল না। নিজের ব্যাগ নিয়ে নিশাতের দিকে একটা আক্রোশপূর্ণ চাহনি নিক্ষেপ করে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে গেল। মুস্কান যা করেছে তারপর আর কেউ মেয়েটার সাথে যাওয়ার প্রয়োজন মনে করল না। মুস্কান যেতেই রায়ান পুনরায় নিশাতকে নিয়ে নিজের কক্ষপানে ছুটে গেল।
রিমি বেগম ডাকলেও সাড়া দিল না। রায়ান যেতেই সবাই ধপ করে যার যার জায়গায় বসে পড়ল। এই বাড়িতে এমন কিছু ঘটবে তারা এক মুহূর্তের জন্য ভাবেনি। সব কিছু কেমন ঘেটে হয়ে গেছে মনে হচ্ছে। মেয়েটার সাথে আর কি করে রায়ান, এটাই এখন দেখার বিষয়। রুমে নেই নিশাতের হাতটা ঝাড়া মেরে ফেলে দিল। নিশাত ভারসাম্য হারিয়ে দুকদম পিছে গিয়ে দাঁড়ালো। সব খারাপের মাঝে একটু আগে যখন রায়ান ওই মেয়েটাকে বলল তার বউয়ের থেকে দূরে থাকতে, তখন নিশাতের এক মুহূর্তের জন্য যেন সব কষ্ট গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু এখন আবার হাতটা এভাবে ঝাড়া দিয়ে ফেলে দেওয়ায় সেই কষ্ট ফিরে এসে নিশাতকে জড়িয়ে নিল। এবার আর চোখ দুটো বাদ মানতে চাইল না। নিশাত আপ্রাণ চেষ্টা চালিয়ে গেল যাতে রায়ানের সামনে এক ফোঁটা অশ্রু গড়িয়ে না পড়ে। এর মাঝে রায়ান একটু কাছে এগিয়ে এসে রাগত্ব স্বরে ধমকে উঠল। নিচে কোনো জবাব কেন দাওনি স্টুপিড? এমনিতে তো মুখ চলতে থাকে, তাহলে এখন কিছু কেন বলনি? নিশাত টলটলে চোখে প্রশ্নাত্মক দৃষ্টি মেলে তাকিয়ে রইল রায়ানের পানে। রায়ানের চোখ মুখ ক্রোধে জ্বলছে যেন। মুস্কান শুরুতেই যখন নিশাতকে অপমানজনক কথাগুলো বলছিল তখনই বাড়ির দোরগোড়ে এসে দাঁড়িয়েছিল রায়ান। রাগে তখনই অগ্নিমূর্তি ধারণ করেছিল। মন চেয়েছিল মুস্কান সব জানার পরও এমন অপমান করে কথা বলায় সে ঠাঠিয়ে একটা থাপ্পড় মারতে। তবে আগে বউয়ের কর্মকাণ্ড দেখতে চেয়েছিল। যখন মুস্কান পায়ের দ্বারা নিশাতকে ফেলে দিয়ে পুনরায় অপমান করল আর নিশাত সব বুঝতে পেরে অপমানগুলো হজম করে নিল, তখন সম্পূর্ণ রাগটা গিয়ে পড়ল নিশাতের উপর। মেয়েটা বিকেলেও তার ভাইয়ের সাথে হেসে হেসে কথা বলতে পারল, আর এখন নিজের অপমানের জবাব দিতে পারল না। এটাই যেন সহ্য করতে পারল না রায়ান। আগের রাগ তো জমেই ছিল, তাই যখন নিশাতকে সরি আওড়াতে শুনল তখন রাগের বশবর্তী হয়ে সবার সামনে নিশাতকে থাপ্পড় মেরে বসল। এই যে নিশাত এখনও চুপ মেরে আছে, তা দেখে রায়ানের আরও রাগ প্রসারিত হলো। নিশাতের কাঁধে হাত রেখে হালকা ঝাঁকিয়ে পুনরায় গাঢ় ভারিক্কি স্বরে বলল, এই মেয়ে, চুপ করে আছো কেন? উত্তর দাও। নিচে চুপ ছিলে কেন? আমার সাথে কথা বলছো না ঠিক আছে, কিন্তু বিকেলেই তো পিয়ার্সের সাথে হেসে হেসে কথা বললে, তাহলে নিচে কোনো জবাব কেন দাওনি? কেন সত্যিটা বলনি? কোন সত্যির কথা বলছেন স্যার? জবাবের পরিবর্তে নিশাতকে প্রশ্ন করতে দেখে রায়ান বিস্ময়ে দৃষ্টি ফেলল। বুড়ো কুচকাল। নিশাত চোখে চোখ রেখে পুনরায় জিজ্ঞেস করল, কোন সত্যি বলতে বলছেন না বলুন। রায়ান রাগে দাঁতে দাঁত পিষল, গমগমে সুরে আওড়ালো, তুমি এই বাড়ির কাজের লোক বা কোনো আশ্রিতা নাও, এই সত্যিটা কেন বলনি? তাহলে কি বলতাম স্যার? এটাই বলতে তুমি এই বাড়ির বউ? মানেন আমাকে বউ বলে স্যার? তাহলে এটা সত্যি কি করে হলো? পুনরায় নিশাতকে নয়নে নয়ন মিলিয়ে শান্ত স্বরে এমন একটা প্রশ্ন করতে দেখে রায়ান চুপ মেরে গেল। নিশাতের কাছ থেকে নিচের হাত দুটো সরিয়ে নিল। একটু চুপ করে বলার জন্য হয়তো শব্দগুলো গুছিয়ে নিল মনে মনে। কিন্তু রায়ানকে চুপ করে থাকতে দেখে নিশাত ব্যথা মিশ্রিত হাসি ফুটিয়ে চোখ নমনীত করে বলল, শুধু বিয়ে হলেই কেউ বাড়ির বউ হয়ে যায় না। স্বামী না মানলে তাকে মানুষ বাড়ির আশ্রিতা ভাববে, এটাই স্বাভাবিক। তাই এখানে কোনো ভুল দেখতে পাইনি আমি। তার কিছু বলার আগে নিশাতকে নিজের মতো উত্তর দিতে দেখে আবারও রেগে গেল রায়ান। মেয়েটা দুদিন ধরে নিজের মতোই সব ভেবে যাচ্ছে, আর তাকে কথা বলার বা তার সাথে কথা শোনার কোনো সুযোগই দিচ্ছে না। রায়ান বুঝল এখানে থাকলে সে আরও রেগে যাবে, যা এই মেয়েটার উপর ভারী পড়বে। তাই এই রুম থেকেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। নিশাতকে আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। যেতে যেতে থমথমে কণ্ঠে উচ্চারণ করল, স্টুপিড একটা। রায়ানকে যেতে দেখে নিশাতের চোখ ফুঁড়ে কপল গড়িয়ে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। বুকের ভেতর অসম্ভব কষ্ট অনুভব করল। লোকটা একবার মুখ ফুটে উচ্চারণ করল না যে তাকে বউ বলে মেনে নিয়েছে। মানলে নিশ্চয়ই বলতো। তাহলে নিচে তখন কেন বউ শব্দটা উচ্চারণ করেছিল? মিথ্যে হলেও অন্তত একবার স্বীকার করত, তাহলে অন্তত তার মনের ব্যথাটা উপশম হতো। রায়ান নিচে নেমে এসে কারোর সাথে কোনো কথা না বলে, কারো দিক থেকে না তাকিয়ে সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল। রিমি বেগম দেখেও আটকালো না। তিনি এর ছেলের উপর ভীষণ চটে আছে। কিন্তু রায়ানের বন্ধুরা এখন এখানে উপস্থিত, তাই তো রায়ানকে বেরোতে দেখে সবাই তার পিছু নিল। রায়ান নিশাতকে থাপ্পড় মেরে ঠিক করেনি, তাই বলে বন্ধুকে তারা একা তো আর ছেড়ে দিতে পারে না। একটা নির্জন লেকের পাড়ে বসে আছে চার বন্ধু, তবে নিয়ন বাতির আলোতে চারিপাশটা আলোকময় হয়ে আছে। আজ আর কারো হাতে চায়ের কাপ উপস্থিত নেই, সবার চেহারা থমথমে। বাকি তিনজন রায়ানের ভাবগতি বোঝার চেষ্টায়। সাথে আসায় কিছু না বললেও এখনও কারোর সাথে একটা কথাও বলেনি, আর তারাও এখনও অবধি কোনো প্রশ্ন করেনি। কিন্তু এই নীরবতাকে ভেঙে আবিদি প্রথমে বাক্য আড়ালো, বউকে মেরে এসে এখানে দেবদাস সেজে বসে আছিস কেন?
প্রশ্ন করে আবিদ একটু ভয়ে ভয়ে থাকলেও তার ভাবনা মতো কিছুই ঘটল না। শুধু শান্ত গম্ভীর স্বরের একটা প্রশ্ন ভেসে এলো। মুস্কানকে আমাদের বাড়িতে কেন নিয়ে গেছিলি তোরা? শান্ত স্বর শুনে তিনজন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্রান্তই তার উত্তর করল। আমরা কেন ওকে নিয়ে যাব? ওই আমাদের ফোন দিয়ে বলল তোর বউকে দেখতে আসতে চায়, এমনভাবে অনুরোধ করলো যে আমরা না করতে পারিনি। জবাবে রায়ান শান্ত রইল। আকাশ এবার প্রশ্ন জুড়ে দিল। আই থিঙ্ক তুই তখন সবই দেখেছিস, তাহলে মেয়েটাকে মানলি কেন? ওর ভুলটা কোথায়? প্রশ্নটা কানে যেতেই রায়ান গমগমে আওয়াজ তুলে বলে উঠল। মারবো না তো কি করবো? স্টুপিডটা সব সময় বকবক করতে পারে, অথচ কেউ তাকে অপমান করে কথা বললেই চুপ মেরে যায়। কেন চুপ থাকবে? আমার সাথে কথা না বলুক, অন্তত নিজের অপমানের জবাব তো দিতে পারতো। আবার প্রশ্ন করে আমি বউ মানি কিনা। নিজের কথা শেষ হওয়ার পরেও বন্ধুদের কারো কোনো আওয়াজ না পেয়ে রায়ান তাদের পানে তাকিয়ে দেখল সব কয়টা গোল গোল চোখে তার দিকে চেয়ে আছে। এমন তাকানোর হেতু খুঁজে পেল না রায়ান। কপালে ভাঁজ ফেলে ভুরু কুচকে বোঝার চেষ্টা করল। তখনই আবিদ অবাক কণ্ঠে শুধালো। দোস্ত, তোর বউ বুঝি তোর সাথে কথা বলে না, এই জন্য এত রেগে গেছি বুঝি? কিন্তু কথা কেন বলবে না? রাগের মাথায় যে অনেক কিছু বলে ফেলেছে তা বুঝল রায়ান। সে বন্ধুদের থেকে চোখ সরিয়ে নিল। তিনজনে ঠিকঠাক করে বসলো। প্রান্ত জিজ্ঞেস করল। তোদের দুজনের মাঝে কি কোনো ঝামেলা চলছে? তিনজন ভেবেছিল এই প্রশ্নের উত্তর পাবে না, কিন্তু তাদের ভাবনাকে ভুল করে দিয়ে রায়ান প্রত্যুত্তরে সত্যিটাই জানালো। সেদিন মুস্কান আমার কেবিনে এসে কিছু কথা বলেছিল, হয়তো সেই কথা মেয়েটা আংশিক শুনেছে, আর তারপর থেকে আমার সাথে ঠিকমতো কথা বলছে না। তিনজনের কাছে সব পরিষ্কার হলো। আবিদ একটু সন্দেহ সুরে জিজ্ঞেস করে বসলো। এই দোস্ত, তুই কি ভাবির প্রেমে পড়ছিস? না মানে তুই তো বউ মানিস না, তাহলে বউ ভুল বুঝুক বা তার সাথে কথা না বলুক, তাতে তোর কি? এত রেগে যাওয়ার কথা নয়। আবিদ থামতেই রায়ান চোখ পাকিয়ে তাকিয়ে ধমকে উঠল। তোকে এত বেশি বুঝতে কে বলেছে? চুপ থাক, নয়তো পরবর্তী চড় তোর গালে পড়বে। ধমক পেয়ে আবিদ বাচ্চাদের মতো ঠোঁটের উপর একটা আঙুল দিয়ে চুপ করে বসল। আকাশ একটা হতাশ শ্বাস ফেলল। তার বন্ধু প্রেমে পড়লেও যে তা স্বীকার করবে না এটা আকাশ ভালোই জানে। সে বন্ধুকে বোঝানোর স্বরে জিজ্ঞেস করল। তুই তো মুস্কান বা অন্য কাউকে ভালোবাসিস না, আর নিশাদ দেখতে শুনতেও ভালো, বয়স কম হলেও ম্যাচুরিড আছে। আমার জানা মতে তার শ্যামলা বরণের জন্য তোর কোনো সমস্যা থাকার কথা না, তাহলে নিশাদকে মেনে নিতে তোর সমস্যাটা কোথায়? আমার কোনো সমস্যা নেই। তৎক্ষণাৎ রায়ানের জবাব পেয়ে হাসি ফুটে উঠল তিন বন্ধুর মুখে। তাদের কাছে স্বীকার না করলেও এ ছেলেটা বিয়ে মেনে নিয়েছে তা তাদের কাছে জলের মতো স্পষ্ট। তবে সেসব নিয়ে কথা বাড়ালো না কেউ, নয়তো দেখা যাবে এই ছেলে রেগে তাদেরও মেরে বসতে পারে। আকাশ পুনরায় বোঝানোর স্বরে বলল। মেয়েটা এখনো ছোট, তাই তোর উচিত মেয়েটাকে প্রোটেক্ট করা, সব সময় আগলে রাখা। অথচ তুই মেয়েটাকে বুঝিয়ে বল, সব ঠিক হয়ে যাবে। আজ এভাবে চর মেরে একদম ঠিক করিসনি তুই। রাগটাকে নিজের আয়ত্তে আনতে শেখ দোষ, নাইলে তুই পরে আফসোস করবি। আকাশ থামতে আবিদ ফট করে বলে উঠল। আর হ্যাঁ, বাড়ি গিয়ে এখনই ভাবিকে সরি বলবি। মিষ্টি মুখে সব সত্যি জানিয়ে দিয়ে একটা চুমু খাবি, তাহলেই দেখবি ভাবির সব অভিমান শেষ এক মুহূর্তে। রায়ান পুনরায় কটমটিয়ে তাকালো আবিদের দিকে। তা দেখতে আবিদ আবারও ঠোঁটের উপর আঙুল দিয়ে চুপ করে গেল। এদের কাণ্ড দেখে আকাশ কিঞ্চিত হাসল। রায়ানের উদ্দেশ্যে শেষবারের মতো আওড়ালো। ও ঠিকই বলেছে, মেয়েটাকে সরি বলিস, মুস্কানের বিষয়টু বুঝিয়ে বলিস, আর দ্বিতীয়বার এই ধরনের কাজ থেকে বিরত থাকিস। অন্তত এটা মাথায় রেখে কাজ করিস যে মেয়েটা এখনো বাচ্চা। আকাশের শেষ কথাটা শুনতেই রায়ান বিড়বিড় করে উঠল। এটাই তো সমস্যা, বাচ্চা কবে বড় হবে কে জানে। বিড়বিড় করে বলায় কথাটা কারো কানেই প্রবেশ করল না। আকাশ থামতেই প্রান্ত আলতো হেসে বলল। দোস্ত, এবার অন্তত একটা ট্রিট দিস, নয়তো আঙ্কেলকে বলে পুনরায় বিয়েটা করে নিস। রায়ান এবার না তো ধমক দিল আর না তো চোখ গরম করে তাকালো কারো পানে। নিশ্চুপ বসে রইল বন্ধুদের পাশে। বাকি তিনজনও রায়ানকে আর ঘাটল না। নিশ্চুপ থেকে ছেলেটা মাথাটা ঠান্ডা করুক, মাথা ঠান্ডা হলে নিজেই সব ঠিক করে নিব। ঘড়িতে এখন ঘন্টার কাঁটা 11তে এসে ঠেকেছে, আর মিনিটের কথাটা 5 সংখ্যাটাও পেরিয়েছে। রায়ান মাত্রই বাড়িতে ফিরল।
বন্ধুদের সাথে এতটা সময় কাটিয়ে এখন একটু মাথাটা শান্ত আছে। দরজা খুলে দিতেই রায়ান হলরুমে পা রাখতেই দেখলো তার বাবা মুখ গম্ভীর করে বসে আছে। এই গম্ভীরতার কারণ ঠাউর করতে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন রায়ানের বেশি সময় লাগলো না। বাবার কাছাকাছি এগিয়ে এসে দাঁড়াতেই আরহান সাহেব ছেলের উপস্থিতি বুঝতে পেরে গমগমে স্বরে বলল, আমার রুমে আসো, কথা আছে। বলেই তিনি উঠে ব্যস্ত পায়ে নিচের রুমের দিকে অগ্রসর হলেন। বাবা যে এখন তাকে ছাড়বে এটা বুঝতেও কষ্ট হলো না রায়ানের। আজ যা করেছে তাতে তার বাবার রেগে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। রায়ানও শান্ত পায়ে বাবার পিছিয়ে গেল। দরজাটা খোলা দেখতে পেয়েই রায়ান বাবা মায়ের রুমে পদার্পণ করলো। চোখ তুলে তাকাতেই চক্ষুগোচর হলো তার মা বিছানায় বসে আছে পা ঝুলিয়ে, আর বাবা অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে, হয়তো রাগটাকে প্রশমিত করার চেষ্টা করে যাচ্ছে। রায়ান মায়ের দিকে এক পলক তাকিয়ে বাবার দিকে ফিরে জিজ্ঞেস করলো, বলো কি বলবে? বাবার উপর খুব রেগে আছো তাই না? তোমার উপর জোর করে কারোর বোঝা চাপিয়ে দিয়েছি বলে? রায়ানের কপাল কুঁচকে এলো। সে তো ভেবেছিল বাবা রেগে অনেক বকবে, কিন্তু শান্তস্বরে এমন প্রশ্ন করার মানে কি? রায়ান আশ্চর্য হয়েই তাকিয়ে রইল। কিছু বলার আগেই আরহান সাহেব পুনরায় শান্ত কণ্ঠে বলে উঠল, তবে তোমাকে আর কোনো জোর করব না। আমি উকিলের সাথে অলরেডি কথা বলে নিয়েছি, দ্রুতই তোমার ডিভোর্সের ব্যবস্থা করেছি। এবার নিশ্চয়ই খুশি তুমি? রায়ানের হৃদয় আরও সংকুচিত হয়ে এলো। ডিভোর্সের কথা ওঠাতে কোথাও যেন একটা ধসে পড়ার মতো অনুভূতি হলো রায়ানের। একই স্বর উচ্চারণ করে উঠল, হঠাৎ ডিভোর্সের কথা কেন আসছে আব্বু? ছেলের এই প্রশ্ন শুনে আরহানবাবু বোধহয় নিজেকে আর শান্ত রাখতে সক্ষম হলো না। বাড়ি ফিরে আসতে স্ত্রীর মুখে শুনেছে তার ছেলে আজ ওই বাচ্চা মেয়েটার গায়ে হাত তুলেছে। এটা শোনার পর থেকেই তিনি রেগে আছে। অনেক ভেবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আর এই ছেলে এত বড় কাণ্ড ঘটিয়ে জিজ্ঞেস করছে ডিভোর্সের কথা কেন তুলছে। রেগে চিৎকার করে উঠলেন আরহান সাহেব, কারণ তুমি আমার ভরসায় অবমাননা করেছো। আমি অনেক ভরসা নিয়ে ওই মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়েছিলাম, আর তুমি কি করলে? প্রথমে মেয়েটাকে রুম থেকে বের করে দিলে, আমি তাও চুপ করেছিলাম। কিন্তু আজ তুমি কি এমন ঘটালে যে মেয়েটাকে চড়ি মেরে বসলে? এই আশায় অন্তত তোমার থেকে আমি রাখিনি। বাবার রাগের স্বরের পরিবর্তে কোনো জবাবই দিতে পারল না রায়ান। নিশ্চুপ দাঁড়িয়ে রইল। স্বামীকে এত রেগে যেতে দেখে রিমি বেগম বিছানায় বসে স্বামীর উদ্দেশ্য বলল, এত চিৎকার করো না, সবাই শুনতে পাবে। রাগ না করে বুঝিয়ে বলো। আরহানবাবু মেনে নিল স্ত্রীর বাক্য। নিজেকে শান্ত রাখার প্রচেষ্টা চালালো, তাতে সফলও হলো বোধহয়। পুনরায় ছেলের পানে ফিরে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, তোমার মনে হয় ওই বাচ্চা মেয়েটাকে আমি দয়া দেখাতে এই বাড়িতে নিয়ে এসেছি শুধুমাত্র তার স্বপ্ন পূরণ করতে, তাই না? রায়ান এখনও নিশ্চুপ। আরহান সাহেব আবারও আড়ালো, মেয়েটার বাবার কাছে আমি অনেক ঋণী থাকলেও মেয়েটা এই বাড়িতে এনেছিলাম তোমার মায়ের মেয়েটাকে পছন্দ হয়েছিল বলে। যদিও তারা আমার দান গ্রহণ করতো না, তবুও আমি চাইলে অন্যভাবে তাদের সাহায্য করতেই পারতাম। থেমে একটু শ্বাস ফেলে বলল, মেয়েটা নম্র ভদ্র আচরণ দেখে আমারও ভালো লাগলো। প্রথম দেখাতেই তোমার মা বলেছিল মেয়েটা তার ছেলের বউ করতে চায়। তোমাকে হয়তো বুঝিয়ে সময় দিতে সব বলতাম, কিন্তু মেয়েটার স্বপ্নের জন্য এত তাড়াহুড়ো করতে হলো। আরহান সাহেব এবার ছেলের চোখে চোখ রেখে বলল, তুমি জানতে চেয়েছিলে না আমি নিশাতের আব্বুর কাছে কিসের ঋণী আছি? আজ সেটা তোমাকে বলতে চাই, কিন্তু আমার মনে হয় আমার থেকে বেশি তোমার উপর তার কৃতজ্ঞতা থাকা দরকার। কারণ সব তো তোমার জন্যই ঘটেছিল। রায়ান এতক্ষণ বাবার কথা মন দিয়ে শুনছিল, তবে শেষে এসে কথার মানে বুঝতে চেষ্টা করেও বিফল হলো। বাবার পানে প্রশ্নাত্মক নয়নে তাকাতে আরহান সাহেব পুনরায় গলা চড়িয়ে রাগত্ব স্বরে বলে উঠল, নিশাতের আব্বু যে ভাঙা পা দুটো দেখেছিলে না, তার জন্য দায়ী একমাত্র তুমি। ওই মানুষটা অক্ষম হয়েও হুইল চেয়ারে বসে থাকে শুধুমাত্র তোমার আর আমার জন্য। রায়ান এবার অবাকের শেষ চূড়ায় পৌঁছে গেল। তার বাবা কী সব বলছে? মানুষের সে ভুল করেছে, তাই বলে আব্বু যা কিছু বলে দিবে নাকি? নিজেও গম্ভীর স্বরে বলে উঠল, আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড আব্বু? কী সব বলছো? যাকে আমি চিনতামই না তার পা খারাপ হওয়ার জন্য আমি কি করে দায়ী হতে পারি? ছেলের গম্ভীর স্বরের প্রশ্ন শুনে আরহান সাহেব ব্যথাতুর হাসল। ছেলের সামনে থেকে সরে বিছানায় স্ত্রীর পাশে বসল।
চোখ দুটো নিজের এদিকে স্থির রেখে শান্ত স্বরে প্রত্যুত্তর করল। তুমি তাকে না চিনলেও তুমি আর তোমার ওই রাগ দুটো কতক্ষণভাবে বা দায়ী। তোমার মনে আছে কলেজে থাকাকালীন একটা ছেলেকে তুমি মেরেছিলে অনেক? বাবার প্রশ্নে রায়ান ভাবুক হলো। মনে পড়ল অনেকদিন আগের একটা ঘটনা। তখন সে সবেমাত্র একটা কলেজ স্টুডেন্ট। বয়স তখন কত হবে, এই 18 বা 19। তখন কলেজে বসে আবিদ এক ছেলেকে মজা করে কিছু বলেছিল, কিন্তু ছেলেটা রেগে গিয়ে আবিদকে মেরে দিয়েছিল। সামান্য কারণে আবিদকে এভাবে মারায় তার সব বন্ধুরাই রেগে গিয়েছিল। এক কথায় দু কথায় এত ঝামেলার সৃষ্টি হয়েছিল যে রায়ান নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়নি। সেদিন ওই ছেলেটাকে মেরে রক্তাক্ত করে তুলেছিল। ফলস্বরূপ অনেক খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কলেজে। রায়ান পুরনো স্মৃতি স্মরণ করতে সফল হলেও এর সাথে নোমান সাহেবের পা খারাপ হওয়ার কারণ মেলাতে সক্ষম হলো না। সে চোখ তুলে বাবার পানে প্রশ্নাত্মক চোখে তাকালো, কিন্তু আরহান সাহেব এখনও নিচের দিকে তাকিয়ে। তিনি হয়তো বুঝতে পারলেন ছেলের মনের কথা, তাই সেভাবেই বসে থেকে বলতে শুরু করলো। একদিন কলেজ থেকে ফোন এলো প্রিন্সিপাল স্যারের। জানালো আমার একমাত্র ছেলে কলেজের একটা ছেলেকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। ছেলেটার বাবা মা কলেজে এসে ঝামেলা করেছে, পুলিশ কেস করতে চাইছে। তুমি আমাদের একটা মাত্র সন্তান, সব দিয়েছি তোমাকে, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। তাহলে ভাবো, যখন সেই ছেলের সম্পর্কে এমন কথা শুনলাম আমার কেমন লেগেছিল। সব কাজ ফেলে পাগলের মতো ছুটলাম তোমার কলেজের উদ্দেশ্যে। মনে একটাই চিন্তা ছিল, আমি সময় মতো আমার ছেলেটার কাছে পৌঁছাতে পারলাম তো। নয়তো একবার ওই ছেলের পরিবার কেস করে বসলে আমার ছেলের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। তোমার দুশ্চিন্তায় যখন আমি পাগল পাগল অবস্থা, কি করব না করব কিছুই মাথায় আসছিল না, তখন আমার রাস্তায় জ্যামের সৃষ্টি হলো। তখন যেন আমি আরও অথই জলে পড়লাম। উপায় না পেয়ে রাস্তায় নেমে হাঁটা শুরু করেছিলাম। তোমার চিন্তায় এতটাই মগ্ন ছিলাম যে কখন জ্যাম ছেড়ে রাস্তায় গাড়ি চলতে শুরু করেছে আর আমি মাঝ রাস্তায় পৌঁছিয়ে গেছি বুঝতেই পারিনি। পিছন থেকে বড় এক ট্রাক এসেছিল, বুঝতে পারিনি তা আমি। যখন কেউ আমাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিল আর আমি পড়ে গিয়ে ব্যথা পেলাম, তখন যেন আমার হুঁশ ফিরল। চোখ মেলে তাকাতেই দেখলাম আমার বয়সী এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রাস্তায়। এমন কিছু আমি কল্পনাও করিনি। ওসব দেখে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। যখন মানুষ দৌড়ে আসলো লোকটার কাছে, তখন আমি উঠে তার কাছে গেলাম। লোকটার অবস্থা ভীষণ খারাপ ছিল, পা দুটো নেতিয়ে পড়েছিল। হয়তো আমাকে ধাক্কা দিয়ে সরাতে পারলেও মানুষটা পারেনি নিজেকে সুরক্ষিত রাখতে, ফলে গাড়ির চাকা দুটো পায়ের উপর দিয়ে উঠে গেছিল। এত কিছুর পরও আমি স্বার্থপর হয়ে আমার ছেলের কথা ভেবেছিলাম। কোনো মতে হাসপাতালে অ্যাম্বুলেন্সকে কল করে দুটো লোক দিয়ে তাকে হাসপাতালে পাঠিয়ে দিয়ে আমি তোমার কলেজে ছুটে গিয়েছিলাম। সেদিন এই মানুষটা না থাকলে তার জায়গায় আমি থাকতাম, হয়তো মৃত বা হয় হুইল চেয়ারে স্মরণীয় হয়ে। আর তোমাকে জেল থেকে পরবর্তীতে ছাড়াতে আনতে পারলেই হয়তো তোমার আজ এই সফল ডাক্তার হওয়া সম্ভব হতো না। তোমার রাগটা বরাবরই বেশি ছিল আর আছে, কিন্তু তুমি কখনো ভাবো না তোমার এই রাগের কারণে অন্যের কত বড় সমস্যা হতে পারে। রায়ান শুকনো ঢোক গিলল, অস্থির হয়ে উঠল। অ্যাক্সিডেন্টের কথা স্মরণ করে আর সেই জায়গায় নিজের বাবাকে কল্পনা করে তার রুহু কেঁপে উঠল। নিশাতের কথা স্মরণ এলো। মেয়েটার পরিবারের এই অবস্থার জন্য একমাত্র সে দায়ী। এটা মানতে কষ্ট হলো রায়ানের, কিন্তু এটাই বাস্তব সত্য। কারণ পুরোপুরি সে দায়ী না হলেও কোথাও যেন সেই সব কিছুর মূল। রায়ানের এখন নিজের প্রতি রাগ হতে শুরু করলো। কোন মুখে দাঁড়াবে মেয়েটার সামনে এখন? তার ভাবনার মাঝেই রায়ান সাহেব আবার বলল,